জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সমর্থন পেয়েছেন ৯৯ দেশের। আদালতে আসামি সোহেল রানার নৃশংসতার বর্ণনা দিলেন শিশু রামিসার বাবা। ১৬ জনের সাক্ষ্য গ্রহণ, সর্বোচ্চ শাস্তি চায় পরিবার। দ্রুত রামিসা হত্যার বিচার শেষের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। ৮ দিনে মারা যাওয়া ৬ শিশুর ময়নাতদন্ত না হওয়ায় তদন্ত ব্যাহতের শঙ্কা। মা বাবার কবরের পাশে চিরসাহিত্য বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। জানাজায় সর্বস্তরের মানুষের ঢল, গার্ড অব অনার। এলপিজির দাম কমালো সরকার। ৫৫ টাকা কমে ১২ কেজি সিলিন্ডার ১,৮৮৫ টাকা। বিদ্যুতের দাম নিয়ে সিদ্ধান্ত আজ। দেশে হামে ২৪ ঘন্টায় আরও ৬ শিশুর মৃত্যু। ডেঙ্গু নিয়ন্ত্রণে শীঘ্রই অভিযান। বেসরকারি মেডিকেলে ১০% শয্যা সংরক্ষণ। এবং বাংলাদেশের এলডিসি উত্তোলন ৩ বছর পেছাচ্ছে। প্রস্তুতিকাল বৃদ্ধির অনুরোধ বিবেচনার সুপারিশ সিডিপির, জানালো অর্থ মন্ত্রণালয়। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমেরিক ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সুপার বুড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি মনা সাদাত। এবার বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নিউ ইয়র্কে অনুষ্ঠিত ভোটে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে তিনি এই মর্যাদাপূর্ণ পদে জয়ী হয়েছেন। এরই মধ্য দিয়ে দীর্ঘ ৪ দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বসেছেন বাংলাদেশের প্রতিনিধি। জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সদস্য রাষ্ট্রগুলোর ১৯০ ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়েছেন বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেস কাকাউরিস পেয়েছেন ৯১ ভোট। ৮ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের ফল ঘোষণা করেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি আনালেনা বেয়ারবক। এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। ফলাফল ঘোষণার পর খলিলুর রহমানকে কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তিনি আমাকে এ পদে মনোনয়ন দিয়েছেন এবং পুরো সময় জুড়ে সমর্থন দিয়েছেন। দেশের জনগণের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। তাদের সমর্থন ও শুভকামনা আমাকে অনুপ্রাণিত করেছে। একই সঙ্গে আমার দলের সদস্যদের অসাধারণ পরিশ্রম, নিষ্ঠা ও অবদানের জন্য তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই। এই অর্জন আমাদের সবার। এ জয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের প্রতিনিধি। এর আগে ১৯৮৬ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। ৪ দশক পর আবারও সেই গৌরব ফিরিয়ে আনলো বাংলাদেশ। আঞ্চলিক পালাক্রম অনুযায়ী এবারের সভাপতি পদটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় গ্রুপের জন্য নির্ধারিত ছিল। আগামী ৮ সেপ্টেম্বর শুরু হবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন এবং ২২ সেপ্টেম্বর বিশ্ব নেতাদের অংশগ্রহণে শুরু হবে উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এ বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের নেতৃত্ব ও অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি করবে। আলী আক্কাস, আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন তিনি। এ সময় তিনি লেখেন, এ অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান এবং ভাবমূর্তিরই প্রতিফলন। প্রধানমন্ত্রী বিশ্বাসের সঙ্গে লিখেছেন, খলিলুর রহমান অত্যন্ত গৌরবের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক ও যৌথ চ্যালেঞ্জগুলো মোকাবিলায় পারস্পরিক যোগাযোগ, সংলাপ ও সহযোগিতা আরও জোরদার করবেন। নতুন এ দায়িত্বে তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন তিনি।
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার সকালে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের উপস্থিতিতে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এদিন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা ও মা পারভিন আক্তার সহ ১৬ জন সাক্ষ্য দেন। এ সময় দ্রুত সময়ের মধ্যে ন্যায় বিচারের দাবি জানায় রামিসার পরিবার। আগামীকাল আত্মপক্ষ সমর্থনে যুক্তি উপস্থাপন করবে আসামি পক্ষ। শিশু রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের দিন মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আনা হয় আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে। এদিন আদালতে সাক্ষ্য দিতে আসেন রামিসার বাবা, মা, বোন ও চাচা চাচি সহ ১৬ জন। রামিসার বাবার জবানবন্দির মধ্য দিয়ে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্যতে রামিসার বাবা মা হত্যাকাণ্ডের লোমহর্ষক ঘটনার বর্ণনা দেন। বিকেল পর্যন্ত একে একে সাক্ষ্য দেন ১৬ জন। তাদের জবানবন্দিতে উঠে আসে অভিযুক্ত সোহেলের নৃশংসতার চিত্র। সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ যেহেতু শেষ হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া ক্লোজ করে আগামীকাল আসামি পরীক্ষা জন্য রেখেছে। বুধবার আত্মপক্ষ সমর্থনে যুক্তি উপস্থাপন করবে আসামি পক্ষ। পক্ষে যেন বিচারটা স্বচ্ছ হয়, নিরপেক্ষ হয়, দেশ এবং দেশের বাইরে যেন এই বিচার প্রক্রিয়া প্রশ্নের সম্মুখীন না হয়, সেজন্য আমি আসামি পক্ষে চেষ্টা করেছি যেন বিচারটা আসামি পক্ষে মামলা পরিচালনা করেছি এবং চেষ্টা করেছি বিচারটা যেন প্রশ্নের সম্মুখীন না হয়, ত্রুটিমুক্ত হয়। আগামীকালকে এই মামলার 342 বা আসামির আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য আছে। এদিন রামিসার বাবা জানান সন্তান হত্যার ন্যায় বিচার ও সর্বোচ্চ শাস্তি চান তিনি। কোনো বাবা মা যেন আমার মতো এই বাদপুটে এসে দাঁড়াতে না হয়। আমি বাংলাদেশের সরকার, বিরোধী দল উভয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সংসদে এমন একটা আইন পাশ করুন যেটা যারা স্বীকারোক্তি দিবে, স্বীকারোক্তি দেওয়ার সাথে তার 1 মাসের ভিতরে সেই রায় হবে এবং সেটা কার্যকারিতা হবে। গেল ১৯ মে মিরপুরের পল্লবীতে আসামি সোহেল রানার বাসা থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিনই নারায়ণগঞ্জ থেকে সোহেল রানাকে আটক করা হয়। পরদিন রামিসার বাবা পল্লবী থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। সংক্ষিপ্ত সময়ে শিশু রামিসা হত্যার বিচার কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, রায় আদালতের হাতে। আদ্দিন হাসপাতালে মারা যাওয়া 6 শিশুর ময়নাতদন্ত না হয় অপরাধ তদন্তে ব্যাঘাত ঘটবে বলেও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মাদক ও জুয়া বন্ধে আইন সংশোধন হচ্ছে। ব্রিটিশ আমলের আইন দিয়ে বর্তমান সমাজের মরণব্যাধি মাদক ও জুয়ার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না বলে অসহায়ত্ব প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি জানান, মাদক কারবারিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে দুর্বলতার কথা। অনলাইন জুয়া, অফলাইন জুয়া, বেটিং এগুলো অনেকটা আন্তর্দেশীয় ক্রাইমের মতো হয়ে গিয়েছে। তো সেগুলো অ্যাড্রেস করার জন্য আধুনিক আইন দরকার। সেদিকে আমরা যাচ্ছি। এই আগামী সেশনে পার্লামেন্টের সেই আইনটা উত্থাপন করার চেষ্টা করব। তারপরে আমরা অর্গানাইজড ওয়েতে এগুলো অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ। এই জুয়ার সাথে মাদকও জড়িত এবং জুয়া এবং মাদকের সাথে অর্থ পাচারও জড়িত, মানি লন্ডারিংও জড়িত, এগুলো সব একসাথে করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, সবার প্রত্যাশা সংক্ষিপ্ত সময়ে শেষ হবে রামিসা হত্যার বিচার কাজ। আমাদের যেটা ফাংশন প্রসিকিউশন সাইড থেকে সেটা আমরা ফাংশন করতে পারি, বাকি আদালতের বিষয়। তবে আমরা চেষ্টা করব যাতে খুব দ্রুত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিচারিক প্রক্রিয়াটা শেষ করতে পারি আমরা। এদিকে রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 শিশুর রহস্যজনক মৃত্যুর পর সংবাদ সংগ্রহে যাওয়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ব্যবস্থা না নেওয়া প্রসঙ্গে প্রশ্নের জবাব এড়িয়ে যান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় মৃত শিশুদের ময়নাতদন্তের প্রয়োজনীয়তার কথা জানান তিনি। পোস্টমর্টম ছাড়া যদি কোনো মামলা হয়, বিচার কাজের এক পর্যায়ে এটার বেনিফিটটা আসামি পক্ষ পেয়ে থাকে। সীমান্তে পুশব্যাক মোকাবিলায় বিজিবি সতর্ক অবস্থায় আছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী 2 মাসের মধ্যে ঢাকার ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আরও উন্নতি হবে বলেও জানান তিনি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করে ট্রাফিক নিয়ন্ত্রণটা করতে সক্ষম হয়েছে এ পর্যন্ত। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। বাবা মার কবরের পাশে চিরশায়িত হলেন 69-এর গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার বিকেলে ভোলার গোড়ালিয়া
গ্রামে তৃতীয় জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়। এর আগে হেলিকপ্টারে তোফায়েল আহমেদের মরদেহ নেওয়া হয় ভোলা সরকারি হাই স্কুল মাঠে। সেখানে জানাজার সর্বস্তরের মানুষের ঢল নামে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। গেল 24 সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন এই রাজনীতিবিদ। সোমবার দুপুর 3:30টায় দিকে মারা যান তোফায়েল আহমেদ। মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। সন্ধ্যায় ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তোফায়েল আহমেদের মরদেহ রাখা হয় স্কয়ার হাসপাতালের হিমঘরে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে স্কয়ার হাসপাতাল থেকে এই রাজনীতিকের মরদেহ নেওয়া হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে বেলা 1টার দিকে মেঘনা এভিয়েশনে হেলিকপ্টারে করে মরদেহ নেওয়া হয় তোফায়েল আহমেদের নিজ জেলা ভোলায়। প্রথমে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নেওয়া হয় তোফায়েল আহমেদের মরদেহ। এই সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা। তোফায়েল আহমেদের নিজ গ্রাম দক্ষিণ গঙ্গাপুরের কোরালিয়ায় অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা। এরপর পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে শেষ শয্যায় শায়িত হন 60-এর দশকের ছাত্র রাজনীতির এই উজ্জ্বল নক্ষত্র। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। ভোক্তা পর্যায়ে কমল এলপিজি গ্যাসের দাম। চলতি মাসে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 55 টাকা কমিয়ে 1885 টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দাম কমানোর নতুন ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এদিন সন্ধ্যা 6টা থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে মে মাসে দেশের বাজারে অপরিবর্তিত ছিল এলপিজির দাম, তবে এপ্রিলে 2 বার সমন্বয় করে দাম বাড়ানো হয়। জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে 2 টাকা 59 পয়সা কমিয়ে অটো গ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার 86 টাকা 93 পয়সা নির্ধারণ করা হয়েছে। এদিকে বিদ্যুতের দাম নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাবে বিইআরসি। এতে 20% পর্যন্ত বিদ্যুতের দাম বাড়তে পারে, যা চলতি মাসেই কার্যকর হবে। বিদ্যুৎ জ্বালানির দাম বৃদ্ধি মানে জনগণের উপর নতুন করে বোঝা চাপিয়ে দেওয়া, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জনগণের প্রত্যাশার বিপরীতে দেশ পরিচালিত হচ্ছে। মঙ্গলবার সকালে সিলেটের রিজাতনে নিহত 4 বছর বয়সী শিশু ফাহিমার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় শিশু ফাহিমা হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করে দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান জামায়াতের আমির। বাচ্চা তার শৈশব এগুলো সবই নিয়েছে, কিন্তু তারও হাম হচ্ছে হইলেও এটা কিন্তু হালকা গ্রেডে হচ্ছে, ওদের জীবন চলে যাচ্ছে না। কিন্তু যে বাচ্চাগুলো পায় নাই, তার আক্রান্ত হওয়ার সাথে সাথে দুনিয়া ছেড়ে চলে যেতে হচ্ছে ওদের। তো দায় কার আছে এইটারও বিবৃতি স্পষ্টভাবে আমরা সংসদে জানতে চাইব। তবে ওই রকম নয় যে এরকম তেলের বিবৃতি দেওয়া হয়েছিল, যে বাংলাদেশে তেলের কোনো মজুদের অভাব নাই, আগের চাইতে প্রতিদিন বিক্রি হয় বেশি। দেশের প্রতিটি শিশুর নিরাপদ ও সুন্দরভাবে বেড়ে ওঠার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শিশু রামিসার স্মরণে মঙ্গলবার রাজধানীর উত্তরায় পথ শিশুদের মাঝে ঈদ পরবর্তী নতুন টাকা বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, শিশু রামিসার নির্মম মৃত্যু সবাইকে ব্যথিত করেছে। মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সচেতন নাগরিকদের অসহায় শিশুদের পাশে দাঁড়াতে হবে বলে জানান তিনি। আমরা একটা মিলেমিশে সুন্দর একটা বাংলাদেশ কায়েম করব। কে গরিবের ছেলে, কে ধনীর ছেলে, কোনো পার্থক্য নাই। সবার জন্য শিক্ষা ফ্রি করে দিতে হবে, সবার জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে, সবার জন্য আমাদের বাচ্চারা যাতে কাপড় চোপড় সুন্দর পরতে পারে সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে। সারা দেশে 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 594 জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে 1334 জন। তবে হাসপাতালে ভর্তির তুলনায় সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। গত 2 দিন যাবৎ হামজনিত রোগের মৃত্যু কম থাকলেও হাম উপসর্গ নিয়ে রাজধানী সহ সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছে হাজারের অধিক রোগী। এটি বাংলাদেশ শিশু হাসপাতাল। জরুরি বিভাগের সামনে স্বজনরা অপেক্ষা করছে ডাক্তারের পরামর্শ নিতে। এই হাসপাতালে বেশিরভাগ রোগী এসেছে হাম উপসর্গ নিয়ে। আমার বাচ্চা ঠান্ডা লাগছে, খিঁচুনি,
অনেকক্ষণ ধরে আমি কালকে রাত্রে দেখেছি, এখানে আসছি, আসার পরে তো না হলে 2 ঘন্টা ধরে দাঁড়াইছি। ঠান্ডা জ্বর ছিল, ঈদের 2 দিন আগে এসে দেখে গেছি, তারপরে পরীক্ষা দিছে, এখন পরীক্ষা করে রিপোর্ট নিয়ে আসছি দেখানোর জন্য। কুয়াকাটা থেকে আসছি, বাচ্চার নিউমোনিয়া সমস্যা অনেক, ঠান্ডা, এখন আমাকে সিট দিতে পারে না। ওয়ার্ডের ভেতরে কাতরাচ্ছে হাম আক্রান্ত নিষ্পাপ শিশুরা। হাম সারলেও পরবর্তীতে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। নিউমোনিয়া হয়েছে, হাম বেড়েছিল, ডাক্তার বলছে অবস্থা ভালো না। জ্বর ছিল 4 দিন, জ্বর থাকার পরে জ্বর কমে না, পরে এখানে আসার পরে নিউমোনিয়া ধরা পড়ছে, পরের দিন আবার হাম উঠছে। খাবার দাবার খাইতে পারে না এখন পর্যন্ত, খাবার খাইলেই বমি করে। এদিকে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে নতুন হাম রোগী ভর্তির চেয়ে বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছে। 15-26 পর্যন্ত আমাদের সন্দেহজনক হাম রোগীর ভর্তি সংখ্যা ছিল 57,902। এর মধ্যে আমাদের হাসপাতাল থেকে সার পাওয়া রোগীর সংখ্যা কিন্তু 53,722। ইটস অ্যান অ্যাচিভমেন্ট অফ আওয়ার ট্রিটমেন্ট। 20 এপ্রিল থেকে সারা দেশে একযোগে হামের টিকা দেওয়া শুরু হয়েছিল। 1 মাসের ব্যবধানে তার সুফলও পাওয়া যাচ্ছে বলে জানান মন্ত্রী। সবাই মিলে আমরা এই দুর্যোগটাকে ফাইট। হিমেল, দেশ টিভি, ঢাকা। দেশের সব বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে 10% বেড ডেঙ্গু চিকিৎসায় সংরক্ষণ করতে হবে। সেখানে ওষুধ বাদে সব সেবা বিনামূল্যে দিতে হবে। মঙ্গলবার সচিবালয়ে ডেঙ্গু নিয়ে সভায় এই নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। জানান, ডেঙ্গু রোগের চিকিৎসায় স্থানীয় পর্যায়ে সুযোগ বাড়ছে। একই সঙ্গে চিকিৎসা ব্যয় কমানোর পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি বাড়ে এমন ওষুধ প্রয়োগ বন্ধেও নেওয়া হচ্ছে পদক্ষেপ। ডেঙ্গু মোকাবিলায় আগেভাগেই নড়ে চড়ে বসেছে সরকার। হামরোগ থেকে শিক্ষা নিয়ে এবার ডেঙ্গুর মৌসুমের আগেই মশা নিধন সহ চিকিৎসা পদ্ধতি নিয়ে পরিকল্পনা করা হয়েছে। সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় করণীয় ঠিক করতে সরকারি বেসরকারি হাসপাতাল, প্যাথোলজি, সিটি কর্পোরেশন সহ অংশীজনদের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, দেশের সব বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে 10% বেড ডেঙ্গু চিকিৎসায় সংরক্ষণ করতে হবে। সেখানে ওষুধ বাদে সব সেবা বিনামূল্যে দিতে হবে। প্রাইভেট মেডিকেল কলেজ আপনাদেরকে ধন্যবাদ জানাই, ওনারা আমাদের 10% বেড ফ্রি রাখবেন আমাদের ডেঙ্গু পেশেন্টের জন্য। সেখানে ডাক্তারদের চার্জ নেবেন না, শুধু ওষুধের টাকা এবং খাবার টাকা রোগী ম্যানেজ করবে। রোগীদের ভোগান্তি কমাতে বিভাগীয় শহরে চিকিৎসকদের প্রশিক্ষণের পাশাপাশি জেলা পর্যায়েও দক্ষতা বাড়ানোর পদক্ষেপ বাস্তবায়নে নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী শনিবার সকাল 10টায় ঢাকা সিটি নর্থ, ঢাকা সিটি সাউথ এবং সকল বিভাগীয় শহর, সকল জেলা শহরে একযোগে আমরা ব্যানার নিয়ে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা র্যালি করব। সভায় মশা নিয়ন্ত্রণের নানা পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। সেখানে মশানাশক ওষুধ প্রয়োগে নিয়ম মেনে চলার দিক নির্দেশনা দেয়া হয়। সমানে পানিতে এবং স্থলে এবং জলে আমাদের সমানে স্প্রে চলবে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ছাব্বিশ 27 অর্থ বছরের বাজেট হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে ERF আয়োজিত সেমিনারে তিনি জানান, গণতান্ত্রিক অর্থনীতি সরকারের মূল লক্ষ্য। আলোচকরা জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন আগামী বাজেটের বড় চ্যালেঞ্জ। দেশের সামষ্টিক অর্থনীতি এখন কঠিন সন্ধিক্ষণে। একদিকে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থেকে অনেক দূরে দেশ, অন্যদিকে চড়া মূল্যস্ফীতিতে পিষ্ট সাধারণ মানুষ। স্বস্তির জায়গায় নেই রপ্তানি খাত। এমন বাস্তবতায় 2026-27 অর্থ বছরের জন্য 9,30,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার। আসন্ন বাজেটে প্রত্যাশা ও বাস্তবতা নিয়ে ERF আয়োজিত সেমিনারে বিনিয়োগ, কর্মসংস্থান আর ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন ব্যবসায়ীরা। ইনফ্লেশন প্রবলেম, ইনভেস্টমেন্ট হচ্ছে না, কিন্তু কিছু কিছু জিনিস আমরা করতে পারি, হুইচ ক্যান চেঞ্জ আওয়ার ইকোনমি।
সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য উৎপাদন ও ব্যক্তি খাতে বিনিয়োগের পাশাপাশি প্রায় অসম্ভব রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন আগামী বাজেটের বড় চ্যালেঞ্জ। আমার সাপ্লাই বাড়াতে হবে, কোথায় তাহলে খরচটা করতে হবে? খাদ্য উৎপাদনে, কৃষি খাতে, যাতে কিনা বেশি করে সাপ্লাই আসে, এবং তারপরে বিনিয়োগ যেহেতু করাতে হবে, লজিস্টিক্স, ট্রান্সপোর্ট, এনার্জি, এই সমস্ত জায়গায় কিন্তু বিনিয়োগগুলো করতে হবে, যেগুলো আমাকে কংক্রিট ফলাফল দিবে। তবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষের উন্নয়ন ও ব্যক্তি খাতকে এগিয়ে নেওয়ার মাধ্যমে সামষ্টিক অর্থনৈতিক উন্নয়ন বাজেটে প্রাধান্য পাবে। আমাদের প্রথমে দারিদ্রতাকে, দরিদ্র মানুষগুলোকে, নিম্ন আয়ের মানুষগুলোকে অ্যাড্রেস করতে হচ্ছে এখানে। যে কারণে আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড, যে বাড়ির যে গৃহ করতে সবচেয়ে নেগলেক্টেড মানুষটা বাড়িতে সারাদিন জন্য সবাই ঘুমিয়ে যায়, উনি ঘুমান সকলের শেষে। এই মানুষটার প্রতি কেউ কোনোদিন খেয়াল করে নাই, তার কোনো সামাজিক মূল্য নাই, এমনকি পরিবারেও খুব একটা মূল্য নাই, কারণ তার তো কোনো আয় নেই। ইনকাম ইজ এ পাওয়ার। অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না জানিয়ে অর্থমন্ত্রী বলেন, অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণমুক্ত করতে সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে। এভরিবডি ইজ অ্যাকাউন্টেবল। দিস গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে আমরা সবাই অ্যাকাউন্টেবল। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় 3 বছর বাড়ানোর সুপারিশ করেছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের প্রচেষ্টার পর সিডিপির ইতিবাচক সুপারিশের ঘোষণা এসেছে। কমিটির চেয়ারম্যান অধ্যাপক হোসে অ্যান্তোনিও ওকাপ্পো বাংলাদেশ সরকারকে অবহিত করেছেন, কমিটির মূল্যায়ন অনুযায়ী সাধারণ পরিষদ বাংলাদেশের এডিসি উত্তরণের প্রস্তুতিকাল বৃদ্ধি করা যথাযথ হবে। তবে বাংলাদেশকে এই সময়ে তার বিদ্যমান কাঠামোগত দুর্বলতাগুলো মোকাবিলায় গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সংস্কার কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে হবে। বান্দরবান পর্যটন খাতের একটি সম্ভাবনার নাম। আধুনিক সুযোগ সুবিধার মাধ্যমে এই জেলাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র করা সম্ভব, এমন মন্তব্য করেছেন দেশ টিভির নির্বাহী পরিচালক ও বার্তা প্রধান মহিউদ্দিন। সোমবার রাতে বান্দরবানের টং রিসর্টে সাংস্কৃতিক সন্ধ্যায় কথা বলেন তিনি। দেশ টিভির নির্বাহী পরিচালক জানান, এই সম্ভাবনাময় খাতের বিকাশ ও প্রচার প্রসারে দেশ টিভি সবসময় পাশে থাকবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সাঙ্গু পত্রিকার সম্পাদক কবির হোসেন সিদ্দিকী এবং সাংবাদিক আবুল বাশার নয়ন। এ সময় বান্দরবানের পর্যটন শিল্পের নানা সমস্যা, সম্ভাবনা এবং বর্তমান পরিস্থিতি তুলে ধরেন তারা। সাধারণত বাইরে থেকে শুনি যে পার্বত্য অঞ্চলে যে কোনো জেলায় গেলে একটা ভয়ের মধ্যে থেকে আতঙ্কিত মানসিকতা হবেন, সেটি এখানে এসে আমার কাছে আমরা চাই যে আমাদের পর্যটন তুলে ধরার জন্য আগামী দিনেও আপনি এখান থেকে যে পর্যটনের যে সুযোগ যেগুলো আমরা দেখেছি, আমি নিজে করে যেগুলো দেখেছি, এবং আমার মনে হয় যে আমরা 2% দেখেছি, আরো অনেক বড় জায়গা আমরা উপযুক্ত সরকারে আমাদের টেলিভিশনকে করার চেষ্টা করতে। বগুড়ার নন্দীগ্রামে মেয়ের 5ম শ্রেণী পড়ুয়া বান্ধবীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী চাচার বিরুদ্ধে। ধর্ষণে প্রায় 4.5 মাস পরে ভুক্তভোগী শিক্ষার্থী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি সামনে আসে। পাশবিক এই ঘটনায় শিশুটির পরিবার মঙ্গলবার নন্দীগ্রাম থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। আর ঘটনা জানাজানির পর থেকেই পলাতক অভিযুক্ত ব্যক্তি দোলা হোসেন। নাজমুল হাসানের ক্যামেরায় বগুড়া থেকে বিস্তারিত সঞ্জু রায়ের প্রতিবেদনে। রামিসার ঘটনা নিয়ে যখন সারা দেশ উত্তাল, তখন পাশবিকতার এই ধারাবাহিকতা যেন কোনোভাবেই থামছে না। এবার বগুড়ায় বান্ধবীর বাবার পাশবিকতার শিকার হয়েছে 5ম শ্রেণীতে পড়ুয়া 12 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী। পরিবারের অভিযোগ, ভুক্তভোগী শিশুটি এখন 4 মাসের অন্তঃসত্ত্বা। ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের 13ই জানুয়ারি অভিযুক্ত দোলা হোসেনের বাড়িতে বান্ধবীর সঙ্গে দেখা করতে যায় 5ম শ্রেণীর ওই শিক্ষার্থী। কিন্তু বাড়িতে কেউ না থাকায় বান্ধবীর বাবা ভয়ভীতি দেখিয়ে তার মুখে ওড়না বেঁধে ধর্ষণ করে। নিজের ও পরিবারের বড় ধরনের ক্ষতির ভয়ে বিষয়টি কাউকে জানায়নি ওই শিশু।
পরে গেল 24শে মে ভুক্তভোগীর শারীরিক পরিবর্তন দেখে তার মা জানতে চাইলে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়। পরে উপজেলার একটি ক্লিনিকে নিয়ে আলট্রাসনোগ্রাম করে জানা যায় ওই শিক্ষার্থী অন্তঃসত্ত্বা। বিষয়টি স্থানীয় সালিশে মীমাংসার চেষ্টা করে একটি পক্ষ। সমাধান না হওয়ায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করেন। ওর মেয়ের দেখ করে গেছে, বান্ধব হিসেবে দেখ করে যায়, কেউ দেখে যে নেয় ও বাসায় বাড়ির মধ্যে দেখে নিয়ে যায়, দরজা লাগাতে পাশে বটিতে মুখে মারা নিচ্ছে, 2 হাত বাঁধিয়েছে, গামছাতে বাঁধে মেয়ের দর্শন করছে। আমার এতবার ক্ষতি করছে তারা সামকে। এটা জানতে পারছি 4 মাস পর এই আলট্রাসাউন্ড করে ধরা পড়ছে। এখন আমরা বিচার তো চাই। পুলিশ বলছে পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ধর্ষণের বিষয়ে একটা অভিযোগ পেয়েছি, অভিযোগ পাওয়ার পর একটা মামলা রুজু হয়েছে। মামলা রুজুর পর পুলিশের যে তদন্ত প্রক্রিয়া সেটা শুরু হয়েছে এবং ভিকটিমের এ সংক্রান্তে বারিদারে জবানবন্দি গ্রহণের কাজ এবং ডাক্তারি পরীক্ষা এবং পরবর্তী যে কার্যক্রম, যে অভিযুক্ত আছে তার গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে। মামলা দায়েরের পর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করিয়েছে পুলিশ। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। দালালের প্রলোভনে উন্নত জীবনের আশায় রাশিয়ায় গিয়ে ভয় আর আতঙ্কে দিন পার করছেন 30 বাংলাদেশি। মাত্র 1 মাস আগে নির্মাণ শ্রমিকের ভিসায় দেশটিতে গিয়ে রুশ সেনাবাহিনীর ট্রেনিং নিতে বাধ্য হচ্ছেন তারা। কয়েকদিন পরই তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে বলে জানান তারা। তাদের রক্ষায় রাষ্ট্রীয় উদ্যোগে ফিরে আনার দাবি জানান স্বজনরা। এদিকে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। তাদের তথ্য সংগ্রহে যুদ্ধক্ষেত্রে টিম পাঠিয়েছে দূতাবাস। নির্মাণ শ্রমিক ভিসায় রাশিয়ায় গিয়ে সেনাবাহিনীর হাতে ট্রেনিং নিতে বাধ্য হচ্ছেন 30 বাংলাদেশি। দালালের প্রলোভনে দেশটিতে গিয়ে মাস না পেরুতেই এখন জীবন বাঁচানোর আকুতি তাদের। জানান 15 দিনের ট্রেনিং শেষেই যুদ্ধে পাঠানো হবে। এর মধ্যে 9-10 দিনের ট্রেনিং শেষে আর বাকি কয়েকদিনের ট্রেনিং দিয়ে যুদ্ধে পাঠাবে, এটা হচ্ছে আসল সত্য। বাংলাদেশ হাইকমিশন, আমি জানি না কেন আমাদের 30 জনের কথাগুলো আপনাদের মিথ্যা মনে হচ্ছে। আসল সত্য আমরা বলতেছি, আপনারা কেন বিশ্বাস করতেছেন না? যুদ্ধে যখন আমরা মরে যাব তখন হয়তো আপনারা সত্যটা বিশ্বাস করবেন। রাষ্ট্রীয় উদ্যোগে স্বজনদের ফিরিয়ে আনতে কয়েক দফা প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে দেখা করেন পরিবারের সদস্যরা। যে কোনো উপায়ে প্রিয়জনদের ফিরিয়ে আনার দাবি জানান তারা। শুধু একটুখানি বয়স দিছে যে এখানে আমি ভালো নাই, আমাদের যদি পারো তাহলে সরকারের সাথে বা কারোর সাথে একটু যোগাযোগ করে উদ্ধার করার চেষ্টা করো। তারা ওখান থেকে কান্নাজড়িত কণ্ঠে বলতেছে আমাদেরকে বাঁচান, আমরা এখানে থাকলে মরে যাব। আমাদেরকে সারাদিনে আধা লিটার পানি দেওয়া হয় এবং গম সিদ্ধ এবং শুয়োরের গোশত দেওয়া হয়, আমরা খানা খেতে পারি না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন যে আমার স্বজনদের বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে, কিন্তু সরকার তো কিছুই করতেছে না। পরিবারের অভিযোগ, নির্মাণ শ্রমিকের ভিসায় নিয়ে গিয়ে এসব বাংলাদেশিকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। কনস্ট্রাকশনের কাজ দেওয়ার কথা ছিল, কিন্তু তারা 2 দিন পর তাদেরকে রাশিয়ান সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয়। সে বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়ে গেছে, বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে গেছে, এরপরে তাকে কি করে বিক্রি করে দেওয়া হয়? এটা যেখানে নেপাল সরকার তার 5 জন প্রতিনিধিকে রাষ্ট্রদূতের মাধ্যমে ফেরত নিয়ে আসছে, শ্রীলঙ্কার 10 জন নিয়ে আসছে, সেখানে আমাদের বাংলাদেশ সরকার এদের জন্য কিছুই করতেছে না। তো ওরা আমাদের সাথে যোগাযোগ করতে পারে না, মাঝে মধ্যে 2-1 জন যোগাযোগ করতে পারে, তো ওরা ভালো নাই। আর ওরা আর 2 দিন আছে ওদের যুদ্ধ নেওয়ার বাকি। মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে সরকার। দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে, তিনি আজকে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন, তারপরে আমাদেরকে জানাবেন। যুদ্ধের ময়দানে আমাদের একটা টিম পারমিশন নিয়ে ওইখানে গেছে, ওদের সঙ্গে দেখা করে। রাশিয়ার পক্ষে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে গেল মাসে কিশোরগঞ্জের 2 জন ও মাদারীপুরের 1 জন প্রাণ হারিয়েছে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। রাজধানীর সড়কে এআই প্রযুক্তিকে বোকা বানিয়ে নম্বর প্লেট ঠেকে মোটরসাইকেল চালানোর অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তকে কারাদণ্ড ও অর্থদণ্ড 2 শাস্তি দিয়েছে আদালত। এআইকে ফাঁকি দেওয়ার অপকৌশল কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জানিয়ে ইচ্ছাকৃতভাবে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিএমপি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও, যেখানে দেখা যায় এক মোটরসাইকেল চালক নম্বর প্লেটের শেষ 3টি সংখ্যা স্কচ টেপ দিয়ে ইচ্ছাকৃতভাবে ঢেকে রেখে সড়কে চলাচল করছেন। বিষয়টি নজরে এলে এ নিয়ে তদন্তে নামে ডিএমপি।
গেল ১৯ মে দুপুরে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি তদন্ত দল ইচ্ছাকৃতভাবে নম্বর প্লেট ঢেকে সড়কে মোটরসাইকেল চালানোর অভিযোগে মোহাম্মদ লাবলু হক নামে একজনকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে প্রেরণ করলে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বন্ধুর প্ররোচনা বা তিনি নিজে সেটা হচ্ছে 3টা ডিজিট আটকে দিয়ে তারপর হচ্ছে রাস্তাটা এই পরিভ্রমণ করেছেন। তিনি হয়তো বা ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে তার দোষ স্বীকার করেছেন এবং সেক্ষেত্রে তার যে সাজা যেটা দেওয়া আছে সেটা হয়তো বা দেওয়া হয়েছে। যেসব যানবাহনের নম্বর প্লেট অস্পষ্ট, ভাঙ্গা, বিকৃত অথবা ইচ্ছাকৃতভাবে আংশিক ঢেকে রাখা হয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত অভিযান শুরু হচ্ছে বলে জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আনিসুর রহমান। আমরা সর্বোচ্চ ভালো ব্যবহার করব মানুষের সঙ্গে, সর্বোচ্চ যেটা করা সম্ভব। আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, সবাই হয়তো ওটা ফলো করে না বা সবাই পারবে না, কিন্তু আমরা সর্বোচ্চ ভালো ব্যবহারটা করব। কিন্তু আইন প্রয়োগের ক্ষেত্রেও আমরা সর্বোচ্চ কঠিনটাই থাকবো। রাজধানীর সড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে এআই ট্রাফিক ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখছে বলেও জানান তিনি। ধীরে ধীরে সড়কে একটা শৃঙ্খলা ফিরে আসছে এবং আমরা চেষ্টা করছি। এবং আমাদের কাছে সবচেয়ে ভালো লাগার একটা দিক হচ্ছে যে ঈদের যে ছুটি গেল তখন তো রাস্তা তো যানবাহন শূন্য ছিল অনেক ক্ষেত্রে, অনেকাংশে। তখনও কিন্তু আমরা লোকজনকে দেখেছি যে ট্রাফিকের সড়কের এই শৃঙ্খলা মেনে চলতে। কাউকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সচেতন করে স্বতঃস্ফূর্তভাবে আইন মেনে চলতে ট্রাফিক পুলিশ কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানিয়েছে পুলিশ। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার মাইওয়ান গ্রুপ। সোমবার রাজধানীর গুলশানে প্রধান কার্যালয়ে এই কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক মাহমুদুর রহমান খান, মানব সম্পদ বিভাগের উপপরিচালক মোহাম্মদ মুশফিকুর রহমান, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স বিভাগের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। দেখছেন সংবাদ রাত। সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফোন আলাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উন্মাদ আখ্যা দিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে অকৃতজ্ঞতার অভিযোগ তোলেন ট্রাম্প। এরপরে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, বৈরুতে কোনো সেনা পাঠানো হবে না, ইসরায়েলও লেবাননে হামলা করবে না। ইসরায়েলে হামলা বন্ধ করার আশ্বাস দিয়েছে হিজবুল্লাহ। এদিকে লেবাননে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করেছে ইরান। দমকল কর্মীরা হাসপাতালের পাশের ক্ষতিগ্রস্ত ভবন ও পার্কিং এলাকার ধোঁয়ায় পানি ছিটাচ্ছেন। এমন দৃশ্য চোখে পড়ে দক্ষিণ লেবাননের টায়ার শহরে। লেবাননে ইসরায়েলি হামলার সবশেষ ঘটনা ছিল এটি। এরপর লেবাননে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা স্থগিতের ঘোষণা আসে। দেশটিতে ইসরায়েলের সামরিক হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করেছে তেহরান। দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম সোমবার এই তথ্য জানিয়েছে। এদিকে লেবানন ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম এক্সিউজ জানিয়েছে, ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে জানান তাকে এবং ইসরায়েলকে সবাই ঘৃণা করে। বন্ধু বিবিকে অকৃতজ্ঞ বলেও আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। এক পর্যায়ে নেতানিয়াহুর ওপর চিৎকারও করেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে সবচেয়ে তিক্ত এই ফোনালাপের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, লেবাননের যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হিজবুল্লাহর সঙ্গে কথা বলেছেন এবং উভয় পক্ষই হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। ফোনালাপে নেতানিয়াহু ট্রাম্পকে জানান, হিজবুল্লাহ আক্রমণ করলে বৈরুতে আবারও হামলা করবে আইডিএফ। তবে দক্ষিণ লেবাননে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে ইসরায়েলি বাহিনী।
তিনি। এদিকে ট্রাম্প সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতিনিধির সঙ্গেও কথা বলেন। ইসরায়েলে আর হামলা চালাবে না বলে ট্রাম্পকে আশ্বস্ত করেছে তারা। ইরান সম্পর্কে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, আলোচনা দ্রুত গতিতে চলছে। তেহরানের সঙ্গে যুদ্ধবিরতি ও হরমুজ নিয়ে আগামী সপ্তাহের মধ্যে একটি চুক্তি হতে পারে। এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ফ্রান্স। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হামলা বন্ধের পরিকল্পনা ঘোষণার ঠিক পরেই লেবাননের সমর্থনে সোমবার তেহরানে সমবেত হন ইরানিরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। লোডশেডিং কিংবা তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এবার খেলার খবর। বুধবার নারী সাফে ফাইনালে যাওয়ার মিশনে নামবে বাংলাদেশ। ভারতের গোয়ায় বাংলাদেশ সময় বিকেল 4:30টায় বাটলার বাহিনীর প্রতিপক্ষ নেপাল। তবে এই ম্যাচের আগে শিউলি আজিমের মাতৃবিনিয়োগের সংবাদে শোকে স্তব্ধ পুরো বাংলাদেশ দল। এই সংবাদ পাওয়ার পর ম্যাচের আগের দিন অনুশীলন না করলেও শিউলির সম্মানে সেমিফাইনাল জিততে মুখিয়ে বাটলারের দল। ভারতের গোয়া থেকে ফারদিন সাজুর রিপোর্ট। ভারতের মারগোয়া থেকে প্রায় 24 কিলোমিটার দূরে বাম্বোলিং অ্যাথলেটিক্স গ্রাউন্ড। এখানেই অনুশীলন করার কথা ছিল বাংলাদেশ নারী দলের। তবে দলের সেন্টার ব্যাক শিউলি আজিমের মা মারা যাওয়ায় অনুশীলন বাতিল করে দেয় টিম বাংলাদেশ। সতীর্থের মা হারানোর বেদনায় শোকের ছায়া নেমে আসে পুরো বাংলাদেশ শিবিরে। মানসিকভাবে ভেঙে পড়ে দলের অন্য ফুটবলাররাও। শেষবারের মতো মাকে বিদায় জানাতে পারেনি শিউলি আজিম। তবে বুধবার নেপালের বিপক্ষে সেমির লড়াই, তাই টিম হোটেলের পাশে আরব সাগরের তীরে সতীর্থদের সাথে অনুশীলনে নেমে পড়েন তিনি। চাপা কষ্ট আগলে রেখে ফাইনালে উঠতে চায় বাংলাদেশ। আমরা আগেও নেপালের বিপক্ষে খেলেছি, অনূর্ধ্ব 20 দলেও তাদের বিপক্ষে খেলা হয়েছে। আমি তাদের বেশ কয়েকজন খেলোয়াড়কে চিনি, তারা কিভাবে খেলে তা আমি দেখেছি। আমরা আমাদের হোমওয়ার্ক সেরে রেখেছি। তবে সত্যি বলতে আমি নেপালকে নিয়ে চিন্তিত নই। আমার মনে হয় বিষয়টা হলো আমাদের নিজেদের খেলার মান বাড়াতে হবে। ফাইনালে ওঠার লড়াইয়ে শিউলিকে খেলানোর পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টের। 24 বছর বয়সী এই ডিফেন্ডারও নাকি শোককে শক্তিতে রূপ দিতে রয়ে গেছেন দলের সাথে। আমি মেয়েদের বলেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেদের প্রস্তুত করা এবং ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া। মূল চ্যালেঞ্জটা হলো দুঃখ, মর্মান্তিক ঘটনা এবং বিশেষ করে আমরা যে পরিস্থিতিতে আছি সেটা নেতিবাচক শক্তিকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করা। কাজটা মোটেও সহজ নয়, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের মেয়েদের যে দলটি আছে তারা মাঠে গিয়ে দারুণ পারফরমেন্স দেখানোর সক্ষমতা রাখে। একই ভেন্যুতে সকাল 9টায় অনুশীলন করেছে নেপাল দল। চোটের কারণে দলে নেই নেপালের অন্যতম সেরা তারকা সাবিত্রা ভান্ডারী। চোটের কারণে পুনর্বাসনে সংযুক্ত আরব আমিরাতে আছেন তিনি। গত 2 সাফের ফাইনালে নিজেদের মাঠে বাংলাদেশের কাছে হেরেছিল নেপাল। এবার অবশ্য প্রতিশোধ নিতে মরিয়া হিমালয়ের দেশটি। আমরা 2বার ফাইনাল হেরেছি ওদের কাছে, তবে এবার আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। সব খেলোয়াড় ফিট আছে, তবে সাবিত্রীকে মিস করব। দল ইতিবাচক আছে, মেয়েরা অবশ্যই নিজেদের সেরাটা দেবে। ভারতের বিপক্ষে হারের ক্ষত এখনো মোছেনি বাংলাদেশের। সেই ক্ষত নিয়ে প্রথম সেমিফাইনালে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে প্রথম 2 ম্যাচের ভুল ত্রুটি শুধরে টানা তৃতীয়বারের মতো ফাইনাল খেলার অপেক্ষায় লাল সবুজের প্রতিনিধিরা। ফারদিন সাজু, দেশ টিভি, গোয়া, ভারত। এবার ফিফা বিশ্বকাপের ক্ষণগণনার খবর। ফুটবল কি শুধুই 90 মিনিটের মাঠের লড়াই, নাকি এর বাইরেও লুকিয়ে থাকে কিছু অতি প্রাকৃতিক বিশ্বাস আর কাকতালীয় সমীকরণ? মাঠের খতিয়ান যাই বলুক, ফুটবল প্রেমীরা বরাবরই ভালোবাসেন মাঠের বাইরের গল্পে মেতে উঠতে। আর সে আলোচনা যখন লিওনেল মেসিকে নিয়ে, তখন তো কথাই নেই। বিশ্বকাপের সোনালী ট্রফিটা আবারও কি উঠতে যাচ্ছে এলএম10-এর হাতে? কাতার থেকে কানসাস তালিখাটার হিসাব কিন্তু তেমনই একটাই ইঙ্গিত দিচ্ছে। আর এই নতুন উন্মাদনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মেসির হোটেলের একটি সাধারণ রুম নাম্বার। একটু পেছনের গল্পে ফেরা যাক। একটা সময় ছিল যখন প্রিয় বন্ধু সার্জিও আগুয়েরোর সাথে হোটেল রুম শেয়ার করতেন মেসি, কিন্তু আগুয়েরোর বিদায় নেয়ার পর হোটেল রুমে মেসি একাই থাকতে হচ্ছে। তবে মেসি রুমে একা থাকলেও পাশের রুমে অবশ্য থাকছে ডিপল ও ওতামেন্ডি।
2022 কাতার বিশ্বকাপে দোহার হোটেল রুম নাম্বার ছিল 201। আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর ভক্তরা মেতে ওঠেন এক অদ্ভুত অঙ্ক খেলায়। 2-0 এবং 1 এই 3 সংখ্যার যোগফল দাঁড়ায় 3। আর কাকতালীয়ভাবে সেই কাতারই আর্জেন্টিনায় ঘুচেছিল 36 বছরের আক্ষেপ, ঘরে তুলেছে ইতিহাসের 3 নম্বর বিশ্বকাপ। সেই বিশ্বাসের সমীকরণটাই যেন এবার নতুন রসদ খুঁজে পেল উত্তর আমেরিকার কানসাস সিটিতে। এবার অরিজিন হোটেলে মেসির রুম নাম্বার 202। ব্যাস, ভক্তদের ক্যালকুলেটে আবারও সচল। 2-2 4 মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন শোরগোল। এবার তবে আর্জেন্টিনা মেতে উঠবে 4 নম্বর বিশ্বকাপ জয়ের উৎসবে। সমর্থকদের এই বাদভাগা আবেগে বিশ্বমঞ্চে ট্রফি ডিফেন্ড করার মিশনে নামছে আর্জেন্টিনা। রুম নাম্বার এই কাকতালীয় অঙ্ক সত্যি হবে কিনা তা অবশ্য সময় বলে দেবে। তবে শেষবারের মতো বিশ্বমঞ্চে আরও একটি মেসি ম্যাজিক দেখতে ব্যাকুল পুরো ফুটবল দুনিয়া। রাশিদ অমিত, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সমর্থন পেয়েছেন 99 দেশের। আদালতে আসামি সোহেল রানার নৃশংসতার বর্ণনা দিলেন শিশু রামিসার বাবা। 16 জনের সাক্ষ্য গ্রহণ, সর্বোচ্চ শাস্তি চায় পরিবার। দ্রুত রামিসা হত্যার বিচার শেষের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। 8 দিনে মারা যাওয়া 6 শিশুর ময়নাতদন্ত না হয় তদন্ত ব্যাপ্তের শঙ্কা। মা বাবার কবরের পাশে চিরসাহিত্য বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। জানাজায় সর্বস্তরের মানুষের ঢল, গার্ড অব অনার। এলপিজির দাম কমালো সরকার। 55 টাকা কমে 12 কেজি সিলিন্ডার 1885 টাকা। বিদ্যুতের দাম নিয়ে সিদ্ধান্ত আজ। দেশে হামে 24 ঘন্টায় আরও 6 শিশুর মৃত্যু। ডেঙ্গু নিয়ন্ত্রণের শীঘ্রই অভিযান। বেসরকারি মেডিকেলে 10% শয্যা সংরক্ষণ। এবং বাংলাদেশের এলডিসি উত্তরণ 3 বছর পেছাচ্ছে। প্রস্তুতিকাল বৃদ্ধির অনুরোধ বিবেচনা সুপারিশ সিডিপির, জানালো অর্থ মন্ত্রণালয়। এই ছিল এখনকার সংবাদ রাত। পরবর্তী দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।